বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে সুন্দরবনে ৭ বছর। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন ১৯৫০ সালে, আর এই বইটি প্রকাশিত হয় ১৯৫২ সালে। তার মানে তার মৃত্যুর ২ বছর পরে বইটি প্রকাশিত হচ্ছে। তো বই নিয়ে কথা বলার আগে এই বই পড়ে আমি ৪টি বিষয়ে খুব মনোযোগ আকর্ষিত হলো বা আমি শিখলাম, সেটা আপনাদেরকে একটু বলি। তার মধ্যে প্রথমটি যেটি হচ্ছে সেটি হচ্ছে কখনোই কোনো অবস্থাতেই ভেঙে পড়া যাবে না। কারণ এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে যে খুবই বিপদে পড়ে গেছেন, সামনে আগানোর সুযোগ নাই, কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন যে সেখান থেকে উত্তরণের রাস্তা আপনার জন্য আছে। আরেকটি বিষয় যেটা ২ নম্বর, সেটি হচ্ছে যে সাহস বা সাহসিকতার কোনো আসলে বয়স লাগে না, যে আপনি ইয়াং বয়সে, যুবক বয়সে বেশি সাহসী হবেন, বৃদ্ধকালে সাহস নেই, বা ছোটো বয়সে সাহস নেই, এরকম না। মানে সাহসের আসলে কোনো বয়স লাগে না। এবং এই গল্পটি শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত একটা ছোট বালককে নিয়ে করা হচ্ছে, এবং গল্পটি যখন শেষ হচ্ছে তার ৭ বছর যে শেষ যখন হচ্ছে তখন তার বয়স সম্ভবত ১৬ বছর। তাহলে দেখেন যে সে কত আগের একটা ছোট বয়স থেকে তার সাহস তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় যে বিষয়টি, এটি আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন কিছু নয়, প্রকৃতির বর্ণনা। এখানে প্রকৃতি, বন, সুন্দরবন সম্পর্কে এমন চমৎকার চমৎকার কিছু বর্ণনা, এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যেটি লেখকের কাছে নতুন লাগবে এবং নতুন কিছু তারা জানতে পারবেন, এটা অবশ্যই আমি বলতে পারি। চতুর্থ যে বিষয়টি, সেটিও জীবনের জন্য আমাদের সবার জন্যই খুবই প্রয়োজনীয় একটি বিষয়। সেটি হচ্ছে বারবার এখানে বেশ কয়েকবার উপদেশমূলকভাবে বলা হয়েছে যে সময়কে কখনো নষ্ট করো না, সে যত ছোটোই হোক আর কি, সময়কে নষ্ট করো না, কাজে লাগাতে বলা হয়েছে। তো এই ৪টি বিষয় আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি একটু কাহিনীতে চলে যাই। তাহলে একটি ছোট বালক, যে মাত্র ৯ বছর বয়সে সে কিডন্যাপ হয়, হ্যাঁ, তাকে কিডন্যাপ করা হয়। নাম হচ্ছে নীলু। মোটামুটি ওই সময় জমিদার শ্রেণীর পরিবারে তার জন্ম। তো তারা কি করতো, যে তাদের দাদা এই একটা সময় হচ্ছে সুন্দরবন বা এরকম দ্বীপ এলাকায়, সুন্দরবনের ওখানে বিভিন্ন রকম দ্বীপ আছে, তো দ্বীপ এলাকায় বছরে একটা পর্যায়ে মেলা বসতো। তো সে মেলায় যেত এবং ওখানে কপিল মুনির মন্দির আছে। তো যারা হিন্দু ধর্মের, ওনারা তো হিন্দু ধর্মের, তো সেখানে গিয়ে ওখানে পূজা দিত, এবং এই পূজা দেওয়া উপলক্ষে বা উপলক্ষে ওখানে একটা মেলা বসতো। তো মেলায় যেতেন, ৩-৪ দিন থাকতেন। নীলু আবার ছোটোকাল থেকে অনেক ডান পিটে, এবং সে যা বলতো তাকে সেটা দিতেই হবে, এবং সেটা আদায় করার জন্য সেটা যা করার তাই করতো। তো একবার তার দাদু যখন ওখানে যাবে, তো সে যখন বায়না ধরলো আমাকে যেতেই হবে, আমাকে নিতেই হবে, না নিলে আমি ছাড়বো না। তো শেষ পর্যন্ত তাকে আর উপেক্ষা না করতে পেরে দাদা তাকে সাথে নিল। তো ওখানে মেলায় যাওয়ার পরে দাদা তো ওই যে সারাদিন মন্দিরে পড়ে থাকে, তো তখন ওকে দেখার জন্য একজন সঙ্গী দিল, যে সাথে সাথে ঘুরবে, মেলায় যা পছন্দ হয় তাই কিনবে, দেখবে, এই করবে। তো এই করতে করতে একদিন ঘুরলো, 2 দিন ঘুরলো। তো ওইটা, এবং ওরা যে সবাই গেল নৌকা নিয়ে, বাট ওরা গেল বজরা নিয়ে। বজরা হচ্ছে ওই নর্মাল নৌকা না, আর একটু অভিজাত লোকজনের। তো এটাতেও চোখে পড়লো যে বজরা নিয়ে আসছে। এরপর এই ছেলেটি সারাদিন ঘুরছে, সাথে একজন লোক আছে, এবং যা দেখছে সেটাই কিনছে। এই দেখে ওখানকার ডাকাত দলের একজন তারে চোখে পড়ে গেল, এবং সন্ধ্যায় যখন বজরাতে এসে তারা ওখানে থাকলো, আর দাদু তো ছিল ওই ইয়েতে মন্দিরে, সারা রাত সেখানে তপস্যা করবে। তো ওই রাত্রে ডাকাত দল ওই বজরাটাকে কিডন্যাপ করে পরে ওকে নিয়ে চলে আসে, এবং সুন্দরবনের মধ্যে একটা জায়গায় নিয়ে ওকে রাখে। তো এই নীলুর বয়সী আরেকজন ছেলে ছিল, মনু, ওই ডাকাতের ঘরে, এবং ওই সময় তো খেলার কোনো সাথী নাই, তখন ওকে খেলার সাথী হিসেবে ও গ্রহণ করে, এবং ওদের সাথেও বড় হতে থাকে, বাড়তে থাকে, কিন্তু বন্দিভাবেই আর কি সব কিছু। এবং সেখানে বিভিন্ন জায়গায় বাঘ দেখতে যাচ্ছে, কখনো সাপের ইয়েতে পড়ছে, কখনো রাত্রে সারা রাত জেগে পূর্ণিমা দেখছে, এরকম বিভিন্ন অভিযানের কথা, অ্যাডভেঞ্চারের কথা আপনারা জানতে পারবেন এই বইটি পড়ে। এবং এখানে আরেকটা জিনিস, আমি রিসেন্টলি আরেকটা বই ওনার পড়েছি, হীরা মানিক জলে। তো সেখানে একটা জিনিস নিয়ে বলা হয়েছে, গল্পটাই মানে ওই পুরো উপন্যাসটাই যেটা নিয়ে, যে আগেকার ভারতের অনেকেই রাজা, বাদশাহ, জমিদাররা এই বন জঙ্গলের মধ্যে গিয়ে তাদের ইয়ে করতেন, রাজদরবার প্রতিষ্ঠিত করতেন, এবং যেখানে পরে পোড়ো বাড়ি বা ভাঙা মন্দির পাওয়া যেত, অনেক স্বর্ণালঙ্কার পাওয়া যেত। তো এখানেও একটু টাচ দেওয়া হয়েছে, যে এই বনের মধ্যে কোথাও গিয়ে তারা দেখছে যে ভাঙা বাড়ি পড়ে আছে, সেখানে কোনো লোকজন নাই। তো ওইটার সাথে একটু সামঞ্জস্য বা একটু মিল পাওয়া গেছে। তো এইভাবে ওদের সাথে চলতে থাকে। একটা পর্যায়ে এসে বন রক্ষাকারী যারা, তাদের সাথে দেখাও হয়, কিন্তু যদি ও আসলটা বলে দেয় যে ওকে ধরে রাখছে,
তাহলে ওদের ক্ষতি হবে। সে মনুষ্যত্ববোধের পরিচয় দিয়ে ও স্বীকার করে যে আমি এদের সাথে কাজ করি, যদিও আমি বাঙালি, কিন্তু আমি আসলে এরা আমাকে কিডন্যাপ করে নেয়। সেখান থেকে ওদেরকে বাঁচায়, তখন ওরা ওদের প্রতি একটা মনুষ্যত্বের পরিচয় দেয় এবং ওকে তখন ছেড়ে দেয়, তোমার যেখানে ইচ্ছা যেতে পারো, তখন আর বন্দি থাকে না। আগে চাইছিল যে আরাকানে নিয়ে বিক্রি করে দেবে, কিন্তু ওই যে ওর বন্ধু যে মনু, ওর জন্য বিক্রি করতে পারে না। পরবর্তী যখন এই ঘটনা ঘটলো তখন ওরা আরও ভালোবেসে ফেললো, তখন বলে যে তোমাকে বিক্রি করবো না, বাট যা ইচ্ছা তাই করতে পারো। আর ওরা তো পৈতৃকভাবে ডাকাতি করে বংশ পরম্পরায়, তো ওই মনুকেও ডাকাত দলে নিতে চায়, ওকেও নিতে চায়। তখন মনু বলে যে আমি ডাকাতি করবো না, কারণ ওর সাথে থেকে থেকে ও একটু শিক্ষিত হতে চায়, লেখাপড়া শিখতে চায়। ওর বাবা শহর থেকে বই কিনে আনতে বাধ্য করে, বাবা তখন বই কিনে এনে দেয়। তো এইভাবে ও একটু সামাজিক হতে চেষ্টা করে। ঠিক এরকম একটা সময়ে একদিন ও নৌকা নিয়ে, ওই ডিঙা নৌকা নিয়ে বের হয়ে পড়ে এবং এই স্রোতের টানে জোয়ারে ভেসে অন্য আরেকটি দিকে চলে যায় এবং সে হারিয়ে আরেকটা দ্বীপে চলে যায় এবং সেখানে প্রায় মরণাপন্ন। তখন ওখানে আরেকজন উদ্ধার করে এবং তখন ওখানে আরেকজন বৃদ্ধের সাথে তার পরিচয় হয়। সেই বৃদ্ধ তাদের সাথে রাখে। ওই বৃদ্ধ হচ্ছে, তারা হচ্ছে কয়েক মাসের জন্য সমুদ্রে মাছ ধরতে যেত এবং একটা জায়গায় আশ্রয় নিয়ে থাকতো। তো তাদের সাথে হয় হাতে পরে, তখন তারা ওদেরকে আশ্রয় দেয়। এই করতে করতে সে তাদের সাথে ঘুরতে ঘুরতে ওখান থেকে আরেক দ্বীপে গিয়ে আরেক বৃদ্ধের সাথে দেখা হয়, যে বৃদ্ধ একটু পাগলা টাইপের, মানে সারাদিন ওখানেই থাকে, ঝিনুকের মধ্যে থেকে মুক্তা কোড়ায়, ঝিনুকের মধ্যে খাবার খায়, ঝিনুকের যে ইয়েগুলো, এবং ঝিনুক জড়ো করে রাখে। ওই ঝিনুকের ইয়েগুলো, খোলগুলো ওখানে যারা আসে তারা নিয়ে, নাবিকরা এসে চাল দিয়ে যায়, সে ওটাই খায়, ওটাই ইয়ে করে। এবং একটা পর্যায়ে সে দেখালো তার কাছে অনেক মানে মুক্তা আছে, কিন্তু এগুলো এক একটা দামি অনেক, কিন্তু সে আসলে এই লোভ লালসা বা এগুলোতে পড়বে না বলে এগুলো সে বিক্রি করে না, কোথাও ইয়েও করে না। তো ওর কথাবার্তা, ওর জীবনধারা নীলুর খুব ভালো লেগে যায়। তখন সে আসলে ওর কাছে থেকে যায়, ওই বৃদ্ধের কাছে। তো ওর সাথেও কিছুদিন থাকার পরে একটা পর্যায়ের মনে হয় যে ও আসলে বাড়িতে ফিরবে, একটু মা বাবাকে দেখতে যাবে। তো তখন বৃদ্ধ তাকে পারমিশন দেয় এবং ফেরার সময় তখন বলে তুমি যা চাও তাই দিব, হ্যাঁ, তুমি চাইলে সমস্ত মুক্তা নিয়ে যেতে পারো। তখন বলে না, আমি মুক্তার প্রতি আগ্রহী না, কিন্তু আপনার স্মৃতি হিসেবে আমি একটা মুক্তা নিয়ে যেতে পারি। তো এটা তো খুব খুশি হয় বৃদ্ধ এটা শুনে, যে এইটুকু একটা বাচ্চা, তার কোনো লোভ নাই ইয়ে নাই, তখন একটা মুক্তা দেয়। এরপরে ওইভাবে সে ওই যে আগে যে বৃদ্ধ তাকে ওই দ্বীপে রেখে আসছিল তার সাথে আবার সে চলে আসে এবং এসে এক পর্যায়ে বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে যে ও যে হারিয়ে গিয়েছিল, এই শোকে ওর মা মারা গেছে, সহ্য করতে পারে নাই, দাদাও বিছানা সজ্জায়। এরপরে ও যখন আসলো, আস্তে আস্তে দাদা ওকে দেখে আস্তে আস্তে ভালো হয়ে গেল। তো এই যে আসলে অ্যাডভেঞ্চার গল্পগুলো তো এইভাবে বলে ব্যাখ্যা করা যায় না, যখন প্রত্যেক পড়তে পড়তে মানে একটা ঝুঁকি, সেখান থেকে উত্তরণ, মানে পুরা বই শেষ না করা পর্যন্ত আপনার মানে ইয়ে হবে না। আর এর সাথে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতির যে বর্ণনা, এটা তো ফ্রি। তো খুব ভালো লাগবে, ছোটো একটি বই, আশা করি সময় পেলে পড়বেন। আল্লাহ হাফেজ।